এই কি অবস্থা সবার? সো ফাইনালি দেখে আসলাম সাকিব খানের বরবাদ। এই ছবিটা নিয়ে এত এত হাইপ সৃষ্টি হয়েছে। পার্সোনালি খুবই অনেক পছন্দ হয়েছে। খুবই খুবই সুন্দর ছিল। সবাই এটার প্রশংসা একদম পঞ্চম। আর তাছাড়া সাকিব খানের লাস্ট কয়টা ছবি এত ভালো ছিল, তাই স্বাভাবিকভাবেই এই সিনেমাটি নিয়ে সবার এক্সপেকটেশন একটু বেশি ছিল, আমার নিজেরও তাই ছিল। সো ফাইনালি এত অপেক্ষার পর এই সিনেমাটা যখন দেখার সুযোগ হলো, সত্যি বলতে কি আমি একদমই হতাশ, আমি খুবই হতাশ। তো শুরু করা যাক সিনেমাটার কাহিনী নিয়ে। ও বাই দ্য ওয়ে, এই রিভিউতে হালকা পাতলা স্পয়লার থাকবে, কিন্তু এটা যে টাইপের সিনেমা আসলে এই স্পয়লার থাকলে খুব একটা সমস্যা হওয়ার কথা না। এই সিনেমাতে শাকিব খান একটা স্পয়েলড ব্র্যাট, খুবই বেয়াদব একটা ছেলে, যাকে তাকে ইফটিজিং করা, খুন খারাপি করা ওর জন্য খুবই স্বাভাবিক একটা বিষয়। এই সিনেমাতে শাকিব খানের ক্যারেক্টারটার নাম আরিয়ান মির্জা। ইদিকা পলের ক্যারেক্টার নিতু একটা চ্যারিটি অর্গানাইজেশনে কাজ করে, সেটার জন্য কিছু ডোনেশন শাকিব খানের কাছে চায়। শাকিব খান তাকে হিউজ একটা অ্যামাউন্ট ডোনেশন দিয়ে দেয়। একটা পর্যায়ে সাকিব খান এই মেয়েটার প্রতি উইক হয়ে যায় এবং তারপরের দিন থেকে তার অফিসে গিয়ে ভ্যাবলার মতো দাঁড়ায় থাকে এবং ওকে ইমপ্রেস করার ট্রাই করে। এবং তখনই দেওয়া হয় দ্বিধা গানটা। প্রীতমের এই গানটা আমার কাছে জোশ লাগছে। গানের মিউজিক এভরিথিং খুব বিউটিফুল ছিল। আর তাছাড়া এই সিনেমাটোগ্রাফিও ছিল খুব সুন্দর। আস্তে আস্তে তাদের মধ্যে একটা প্রেম ভালোবাসার সম্পর্ক হতে থাকে, কিন্তু একটা পর্যায়ে ইদিকা পল সাকিব খানকে বলে, তুমি একটা ড্রাগ এডিক্ট, একটা গুন্ডা, তুমি একটা মাস্তান। টিপিক্যাল বাংলা সিনেমার মতো ডায়লগ। ইয়া আই নো। বলার পর সাকিব খানের মধ্যে রিয়েলাইজেশন হয় সে আসলে একটা খারাপ ছেলে এবং সে তার এই ড্রাগ অ্যাডিকশন থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। বেরিয়ে আসতে গিয়ে সে নিজেকে অনেক কষ্ট দেয়। তখন ইদিকা পলের মনে হয় না সাকিব খানের অনেক কষ্ট হচ্ছে, সে দৌড়ে সাকিব খানের কাছে চলে যায় এবং সাকিব খানকে সুস্থ করে তোলে। এভাবেই তাদের মধ্যে প্রেম ভালোবাসা আবার সৃষ্টি হয়। এর মধ্যে সাকিব খান ইদিকা পলকে তার ফ্যামিলির সাথে ইন্ট্রোডিউস করাতে নিয়ে যায়। সেখানে গিয়ে ইদিকা পল বলে, তোমার পরিবার আমার পরিবারকে অপমান করেছিল, তোমার পরিবারের জন্য আমার পরিবার ধ্বংস হয়ে গেছে। এভাবেই এক প্রতিশোধ পরায়ণ কনফিউজ মহিলার সাথে বড়লোকের ছেলের প্রেমের কাহিনী আগাতে থাকে। সো কাহিনীটা শুনে আপনার মনে হতে পারে টিপিক্যাল বাংলা সিনেমার একটা কাহিনী। ওয়েল, ইউর রাইট, এর কাহিনী আসলেই টিপিক্যাল বাংলা সিনেমার। এই সিনেমার সবচেয়ে উইকেস্ট পয়েন্ট হচ্ছে এর স্টোরি লাইন, কিন্তু স্টোরি লাইন বাদ দিলে এর মেকিং ছিল খুবই ভালো। এর ভিজুয়ালস, সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং যাই বলেন না কেন, এক কথা ছিল এক্সেলেন্ট। এবং সত্যি কথা বলতে বাংলাদেশে এখন পর্যন্ত এরকম ভিজুয়ালসের কোনো ছবি আমি আগে কখনো দেখিনি। এই সিনেমাতে সাকিব খানকে একদম দুর্দান্ত লেগেছে। সাকিব খানের লুকস ছিল অ্যামেজিং। আজ পর্যন্ত সাকিব খানকে কোনো ছবিতে এতটা ড্যাম স্মার্ট লাগেনি। ইনফ্যাক্ট এই সিনেমাটাতে সাকিব খানকে এতই জোশ লাগছিল, ওর পাশে ইদিকা পলকে খুবই সাদামাটা লাগছে। অ্যাক্টিং এর দিকেও যদি বলি, সাকিব খান তার অন্যান্য ছবির তুলনায় এই ছবিতে দুর্দান্ত অ্যাক্টিং করেছেন। তবে সাকিব খানের একটা জিনিস আমি খেয়াল করলাম, তাকে ডায়লগ যত কম দেওয়া হয় ততই কিন্তু তাকে ভালো লাগে। চুপচাপ বা গম্ভীর টাইপের ক্যারেক্টারে সাকিব খান নিজেকে আসলেই খুব ভালোভাবে ক্যারি করতে পারে। সাকিব খান তার ক্যারিয়ার শুরুতে যে টাইপের ছবি করত আর প্রিয়তমার পর থেকে যে টাইপের ছবি করছে, নিজেকে ভেঙে তৈরি করার যদি কোনো এক্সাম্পল থাকে, সাকিব খান হচ্ছে তার দুর্দান্ত এক্সাম্পল। ইথিকা পলের কথা যদি বলি, তার অ্যাক্টিংও ছিল খুবই ভালো। ইনফ্যাক্ট এই সিনেমাতে সবচেয়ে ভালো অ্যাক্টিং মনে হয় ইথিকা পলই করেছেন। নেক্সট যে ক্যারেক্টারটার কথা না বললেই না, জিল্লু ক্যারেক্টারটা পোর্ট্রে করেছেন স্যাম ভট্টাচার্য। জিল্লু মূলত সাকিব খানের বডিগার্ড বা অ্যাসিস্ট্যান্ট, সবকিছুতেই সাকিব খান জিল্লুকে ডাকাডাকি করে। এই ক্যারেক্টারটারও ডায়লগ খুবই কম ছিল, কিন্তু যতটুকু স্ক্রিন টাইম তিনি পেয়েছেন একদমই শাইন করে গেছেন। তবে এখানে স্টোরি লাইনের যেটা উইকনেস আমার মনে হয়েছে, সবকিছুতেই সাকিব খান এই জিল্লু মাল দে, এই জিল্লু হেলিকপ্টার দে, এই জিল্লু বল আমার কোর্টে নিয়ে আয়, সবকিছু যদি জিল্লু করে, আরে ভাই তাহলে তুই করবিটা কি? নেক্সট হচ্ছে মানব সাজদেব, প্রিন্স ক্যারেক্টারটা যিনি পোর্ট্রে করেছেন। এই ব্যক্তি তুফানের দুষ্টু কোকিল গানটাতে ছিলেন। অল্প একটু স্ক্রিন টাইম ছিল, কিন্তু ওই অল্প সময়ে তিনি সবার মন জয় করে নিয়েছিলেন। সবাই তার ওই অ্যাক্টিং বা ওই সিনটার খুব প্রশংসা করেছিল। দুঃখজনক ব্যাপার হচ্ছে তার অ্যাক্টিং একদমই ভালো লাগেনি। তিনি যেহেতু কলকাতার একজন অ্যাক্টর, তিনি বাংলাদেশি বাংলা অ্যাকসেন্টে কথা বলার অনেক ট্রাই করেছেন, যেটা খুবই ফেক মনে হচ্ছিল। তার অ্যাকশন সিনগুলো খুব একটা ভালো লাগেনি, এটা একটা মিসড অপরচুনিটি। যিশু সেনগুপ্ত, এই সিনেমাটার ট্রেলারে যিশু সেনগুপ্তকে দেখে আমরা সবাই খুবই এক্সাইটেড ছিলাম। এই সিনেমার টিজারে যিশু সেনগুপ্তকে যেভাবে টিজ করা হয়েছে, সেই তুলনায় তার ক্যারেক্টারটা ডেভেলপমেন্টের তেমন কোনো সুযোগই দেওয়া হয়নি। তার স্ক্রিন টাইমও খুব কম ছিল এবং অল্প যেটুকু স্ক্রিন টাইম ছিল, খুব একটা ডায়লগ বা অ্যাক্টিং করার মতো তেমন কিছুই ছিল না। যিশু সেনগুপ্ত যেই ধাঁচের অভিনেতা, সেই তুলনায় এখানে তাকে খুবই মিস ইউজ করা হয়েছে। তাছাড়া তার মেকআপ, গেট আপ, ওভারঅল অ্যাটায়ার কোনোটাই ভালো লাগে। ফ্ল্যাশব্যাকের সিনগুলোতে চুল ছোট ছোট ছিল। প্রেজেন্ট টাইমে তাকে একটা উইগ দেওয়া হয়েছে,
তাকে খুবই এজেড লাগছিল এবং এই উইগের কারণে তাকে একদমই ভালো লাগেনি। সেখানে যিশু সেনগুপ্তকে দেখে মনে হচ্ছিল কাজী নজরুল ইসলামকে নিয়ে যদি কোনো বায়োপিক বানানো হয় সেখানে যিশু সেনগুপ্তকে বেশ ভালোই মানাবে। আর তাছাড়া যিশু সেনগুপ্তের ক্যারেক্টারটা সিনেমার মাঝখান থেকে যেভাবে টিজ করা হচ্ছিল যে ফাইনাল একটা শোডাউন হবে শাকিব খানের ক্যারেক্টারের সাথে, কিন্তু সেই ফাইনাল শোডাউনটা আমাদের সবাইকেই হতাশ করেছে। অন্যান্য অ্যাক্টরদের মধ্যে মিশা সওদাগরের অ্যাক্টিং খুবই ভালো ছিল। তাছাড়াও শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশিদ, ফজলুর রহমান বাবু, ইন্তেকাব দিনার এমন আরো অনেক বড় বড় অ্যাক্টর এই ছবিতে ছিলেন। সবার যেই অল্প স্ক্রিন টাইম এখানে দেওয়া হয়েছিল প্রত্যেকের অ্যাক্টিং ছিল দুর্দান্ত। ওভারঅল এই সিনেমার যেটা আমি বললাম, সিনেমার সিনেমাটোগ্রাফি, ভিজুয়ালস, কালার গ্রেডিং সবকিছু একদমই টপ নচ ছিল। এই পর্যন্ত কোনো বাংলা সিনেমায় এই স্কেলের এই টাইপের ভিজুয়ালস আমি দেখিনি। এই মুভির বাজেট নাকি 15 কোটির মতো এবং সিনেমাটা দেখলে আপনি বুঝতে পারবেন এর বাজেট আসলেই বেশি ছিল এবং ডিরেক্টর সেই বাজেটের প্রপার ইউটিলাইজেশন করেছেন, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এই ছবিটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয় এবং এরকম একজন নাটকের ডিরেক্টর এই স্কেলের একটা মুভি বানাতে পেরেছেন সেটা আসলেই প্রশংসার দাবিদার। কিন্তু স্টোরি খুবই উইক। আর অ্যাকশন কোরিওগ্রাফি যেটা বললাম, কিছু কিছু অ্যাকশন দৃশ্যে মনে হয়েছে গুন্ডারা শাকিব খানের হাতে মাইর খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, একসাথে আসছে তাকে অ্যাটাক করতে, প্রচুর মেশিন গান, চাইনিজ কোরাল এই সবকিছু নিয়ে আসছে। শাকিব খান একটারে পিটাইতেছে, বাকিগুলো ওয়েট করতেছে যে ঠিক আছে ওর পিটানো হলে তারপর আমাকে মারতে আসবে। পুরো সিনেমাতে দেশের আইন শৃঙ্খলা বাহিনী ঘুমাইছিল মনে হয়। আপনারা বলবেন যে হ্যাঁ ভাই, এনিমালেও তো এরকম দেখাইছে, ওই মুভিতে পুলিশ আসে না, কিন্তু অ্যাটলিস্ট কি বলবো, আপনি ওটার ক্যারেক্টারটার প্রতি ফিল করতে পারবেন, একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট কাজ করবে। কিন্তু এই সিনেমাতে এক্সট্রিম পর্যায়ের কিছু সিন দেওয়া হয়েছে যেটা কিনা আমার কাছে একদমই আননেসেসারি মনে হয়েছে। সিনেমাটাতে বেশি ব্রুটাল বোঝানোর জন্য যিশু সেনগুপ্ত যাকে হাতের কাছে পাচ্ছে তাকেই খুন করতেছে, ওই খুন করা ছুরি দিয়ে উনি আবার আপেল খাচ্ছেছে। জিনিসটা একদমই আমার কাছে কি বলবো, আননেসেসারি মনে হয়েছে। এখন আপনারা বলবেন সাউথেও কিন্তু এই ধরনের ছবি হয়, সেটার তো আমরা সবাই প্রশংসা করি। সাউথে এই ধরনের ছবি হয়, কিন্তু এই ধরনের রিপ অফ বা কপি ছবিও প্রচুর হয়, সেটা কিন্তু হিট হয় না, সেটা কিন্তু সবাই এত প্রেস করে না। কিন্তু বাংলাদেশে আমাদের সবার সমস্যা যেটা হচ্ছে, এটাতে সাউথের একটা স্লাইট ফ্লেভার পেয়ে, ভায়োলেন্সের একটা ফ্লেভার পেয়ে আমরা সবাই এর প্রশংসা করতেছি, কিন্তু এর চেয়ে কিন্তু অনেক অনেক ভালো মুভি বাংলাদেশে তৈরি হয়েছে। তুফান বলেন, প্রিয়তমা বলেন, রায়হান রাফির সুড়ঙ্গ, এই ছবিগুলো কিন্তু অনেক অনেক ইভেন তার আগেও আরো অনেক ভালো মুভি হয়েছে। এটাকে বাংলাদেশের একদম এ যাবৎকালের শ্রেষ্ঠ ছবির ট্যাগ দিয়ে দিচ্ছে অনেকে। এটা আমার কাছে একদমই রং মনে হয়েছে। ইভেন এই ঈদে যে 3-4টা ছবি রিলিজ হয়েছে তাদের কাহিনী কিন্তু এই বরবাদের চেয়ে অনেক অনেক বেটার। তাছাড়া এই সিনেমাটা ওভারঅল এই টাইপের সিনেমা আমাদেরকে কি মেসেজ দেয়? ছোটবেলা থেকেই খুন খারাপি করা এলাও, মেয়েদেরকে ইফটিজিং করা এলাও, এবং কোন রকমের ক্রাইম বা খারাপ কাজের পরিণতিতে ইউ ক্যান গেট অ্যাওয়ে উইদাউট এনি পানিশমেন্ট। সিনেমা হলে দেখলাম অনেক বাবা মা ছোট ছোট বাচ্চা, 3-4 বছরের বাচ্চাকে নিয়ে আসছে, অনেকে ডিসেন্সি করে বাচ্চাদের চোখ ঢেকে রাখছে, অনেকের মধ্যে সেই ডিসেন্সিটাও নাই। বাপ মা হা করে সিনেমা দেখতেছে, বাচ্চাও দেখতেছে। ব্রুটাল একদম, খুবই ভায়োলেন্ট সিন। আর বাংলাদেশের সিনেমাগুলোতে রিলিজের পর ট্রেইলারে বা সিনেমা হলে অ্যাটলিস্ট একটা ওয়ার্নিং বা রেস্ট্রিকশন থাকা উচিত যে এই এজের মানুষদেরকে এই ছবি দেখতে দেওয়া উচিত না, বা অ্যাটলিস্ট আমাদের বাবা মাদের মধ্যে তো সেই নলেজটা থাকা উচিত। বাচ্চাদের নিয়ে দেখার মতো অনেক ছবি আছে, এরকম ব্রুটাল ভায়োলেন্ট একটা ছবি কেন আপনার বাচ্চাদের নিয়ে দেখতে হবে? তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। সো বরবাদ নিয়ে এটা ছিল আমার অপিনিয়ন, এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত অপিনিয়ন, আপনার সাথে আমার মতামত নাই মিলতে পারে। আপনার মতামত কি জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমার এই চ্যানেলটা একদমই নতুন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আপাতত বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।